একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে উচ্চতর গণিত বিষয়ের উপর অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। যেহেতু দেশে করোনা পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে, সেই কারণে তোমাদের প্রত্যেককেই সতর্ক অবস্থায় থাকতে হবে। আশা করি তোমরা সবাই সতর্ক থাকবে। তাহলে আমরা আলোচনায় চলে যাই। পাঠ উপস্থাপনায় আছি যথারীতি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় থেকে। এটি 9-এর এ অধ্যায়। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে লিমিট, যেটি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একদম শুরুর আলোচ্য বিষয়। লেসনটির নাম্বার হচ্ছে 9.1। সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটি উপভোগ করবে এই আশা রেখে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা ক্যালকুলাসের প্রাথমিক আলোচনা সেরে নেব একদম সংক্ষেপে। ক্যালকুলাস হচ্ছে গণিতের একটি শাখা, আমরা জানি, যা কোনো একটি চলক অপর একটি চলকের পরিবর্তন দ্বারা কতটা প্রভাবিত হয় সেই বিষয়ে আলোচনা করা হয় ক্যালকুলাসে। অর্থাৎ ক্যালকুলাসের সাহায্যে কোনো একটি চলকের পরিবর্তন অপর একটি চলকের পরিবর্তনের সাথে কতটা সম্পর্কিত তা নিরূপণ করা যায়। ক্যালকুলাসের প্রণেতা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং আরেকজন আছেন প্রখ্যাত গণিতবিদ গটফ্রেড লিবনিজ। এই দুজনই আমরা ক্যালকুলাসের প্রণেতা হিসেবে জানি। প্রথমে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। বাস্তব জীবনে আমরা লিমিট বা সীমা এই সব কথা অনেক সময় ব্যবহার করে থাকি। তো এখানে তার গাণিতিক ভিত্তি নিয়ে আমরা প্রথমে কথা বলবো। অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন, যেটা তার ভিত্তি হচ্ছে লিমিট। এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আছে f(x) = x²। এটা একটা ফাংশন। আমরা যদি x এর পরিবর্তে 1 বসাই তাহলে f(1) = 1। তার মানে x = 1 বিন্দুতে এই ফাংশনটির মান হচ্ছে 1। এখন ফাংশনটি যদি অন্যরকম হয়, এই উদাহরণে আমরা দেখব ফাংশনটিকে দেখানো হয়েছে f(x) = উপরে আছে x² - 2, নিচে আছে x - 2। তো এখন x = 2 যদি হয় তাহলে ফাংশনটির আকার কেমন হবে? এখানে যদি আমরা সব জায়গায় x এর পরিবর্তে 2 বসাই তাহলে হবে f(2) = 4 - 4 মানে 0, উপরে 2 - 2 মানে 0। তাহলে 0 কে 0 দ্বারা ভাগ গাণিতিকভাবে করা অসম্ভব। এটা একটা অনির্ণেয় আকার, অর্থহীন আকার। অন্য কথায় আমরা যদি বলি যে x = 2 বিন্দুতে এই f(x) ফাংশনের মান বিদ্যমান নাই, যেহেতু 0/0 এটা অসংজ্ঞায়িত আকার, এই জন্যে 2 বিন্দুতে এই ফাংশনটির কোনো মানই বিদ্যমান থাকবে না। এখন যদি আমরা ফাংশনটাকে সরল করি, এই ফাংশনটাকে f(x) = x² - 4 কে আমরা লিখতে পারি x + 2 × x - 2, নিচে আছে x - 2। এখন এটা কাটলে আমাদের দাঁড়ায় f(x) = x + 2। এখন যদি আমরা x = 2 বসাই তাহলে আমাদের f(x) ফাংশনের একটা মান পাওয়া যাবে। কিন্তু সরাসরি যদি আমরা x = 2 বসাই তাহলে f(x) এর লব এবং হর উভয়কেই x - 2 মানে 0 দ্বারা ভাগ করা বোঝায়, যা অসম্ভব।
কাজেই এই সমস্যার সমাধানের জন্য লিমিটের ধারণা প্রবর্তিত হয়। আমরা যদি x সমান 2 না ধরি, 2 এর খুব কাছাকাছি মান নেই, তাহলে x মাইনাস 2 এর মান খুবই ক্ষুদ্র একটা সংখ্যা হবে। সেটা যত ক্ষুদ্রই হোক কিন্তু 0 হবে না, যার ফলে এই 0/0 আকারের কোনো সংখ্যা আমরা পাবো না। সেই ক্ষেত্রে এই f(x) ফাংশনটির মানও বাস্তব সংখ্যাই হয়ে যাবে। আমরা যেমন ধরি, যদি আমরা এই x এর মান 2 না ধরে 2 এর কম মানে বাম দিকের খুব কাছাকাছি সংখ্যা 1.9 অথবা 1.99 অথবা 1.999 এইরকমভাবে যদি নিতে থাকি, তাহলে এই মূল যে f(x) ফাংশন তার মান পাওয়া যাবে কীরকম, 3.9 অথবা 3.99 অথবা 3.999। এই সবগুলো মানই 4 এর খুব কাছাকাছি। তো একইভাবে আবার যদি আমরা x এর মান একটু বড় মানে 2 এর থেকে বড় কিন্তু খুব কাছাকাছি, যেমন 2.1 বা 2.01 বা 2.001 যদি নেই, তাহলে এই f(x) এর মানগুলো আবার পাবো আমরা 4.1 অথবা 4.01 অথবা 4.001। তো এরকম মান যদি পাই, এই সবগুলো মান বা এই সবগুলো মান প্রত্যেকটা মানই 4 এর খুব কাছাকাছি কিন্তু 4 না। তো কাজেই এখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে উভয় ক্ষেত্রেই x এর মানটা কি নিচের থেকে মানে 2 এর নিচে বাম দিক থেকে যতই x এর দিকে অগ্রসর হয়, এই f(x) এর মান ওইখানে ততই 2 এর দিকে মানে 4 এর দিকে যাইতে থাকে। একইভাবে বৃহত্তর মানে x এর থেকে বড় ডান দিক থেকে যতই 2 এর দিকে আসতে থাকে, এই f(x) এর মানও ততই ডান দিক থেকে 4 এর দিকে অগ্রসর হইতে থাকে। কাজেই এক্ষেত্রে আমরা এই 4 সংখ্যাটিকে এই মূল যে f(x) ফাংশন, এই ফাংশনের সীমাস্থ মান বা লিমিট বলতে পারি। এখন আমরা লিমিটের সংজ্ঞা দেখব। এতক্ষণ আমরা উদাহরণের সাহায্যে লিমিট বিশ্লেষণ করবার চেষ্টা করলাম। এখন আমরা লিমিটের সংজ্ঞাটা দেখে নেই। বলা হয়েছে যে তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেখানে 2 ছিল x এর মান, এখানে আমরা বলবো এই 2 এর জায়গায় হবে হলো a। কোনো একটা চলক x এর মান একটা নির্দিষ্ট সংখ্যা a এর দিকে অগ্রসর যদি হয়, সেটা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর যে কোনো মান গ্রহণ পূর্বক এর দিকে যদি অগ্রসর হয়, মানে বাম দিক অথবা ডান দিক যে কোনো দিক হতে এর দিকে অগ্রসর হলে, যদি f(x) একটা ফাংশন f(x) এর মানও একটা নির্দিষ্ট সংখ্যা l এর দিকে অগ্রসর হতে থাকে, তবে এই l সংখ্যাটিকে আমরা f(x) ফাংশনের লিমিট বা সীমাস্থ মান বলতে পারি এবং একে গাণিতিকভাবে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা পড়ব লিমিট x টেন্ডস টু a f(x) is equal to l। এই প্রতীক দ্বারা আমরা বুঝি যে এই f(x) a সমান a বিন্দুতে f(x) ফাংশনের সীমাস্থ মান হলো l। এখন আমরা এই চিত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করব। এখানে আমাদের একটা x এর মানটা এখানে আছে, এটা হলো আমাদের a। তো এই বাম দিক থেকে যতই এই দিকে আসতে থাকুক, এই যে f(x) এর মান ততই l এর দিকে, এই দিক থেকে l এর দিকে আসতে থাকবে, ঠিক এই অবস্থায় আসতে থাকবে। একইভাবে যদি ডান দিক থেকে x এর মান এই দিকে আসে, তাহলেও এই l এর মান f(x) এর মান এই দিক থেকে এই বিন্দুর দিকে ধাবিত হবে।
এই কারণে আমরা বলি যে এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স সমান এল। এল হচ্ছে এই বিন্দুর কোটি, মানে এক্স অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা এল বলে থাকি। এখন আমরা কয়েকটা বিশেষ ধরনের লিমিট দেখব। তার মধ্যে প্রথমে আছে যদি এক্স যোগ বোধক সূক্ষ্মকোণ এবং রেডিয়ানে প্রকাশিত হয়। দুইটা বিষয়, এক্স এর মান হইতে হবে যোগ বোধক সূক্ষ্মকোণ এবং সেই মানটা রেডিয়ানে যদি প্রকাশিত হয়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1, এবং আরেকটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই টেন এক্স সমান 1। এই দুইটা আমরা প্রমাণ করব এবং এই দুইটা আমাদের এই অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান করার জন্য ব্যবহার করব। আমরা প্রথমে মনে করি, এই প্রমাণ করব, প্রথমে মনে করি একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র ও এবং পি এ কিউ একটি চাপ। তাহলে তার চিত্রটা কেমন হয় আমরা এটা দেখি। এই যে এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে এ এবং এর ব্যাসার্ধ হচ্ছে 1 একক, যার জন্য এটাকে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বলা হয়েছে। এখান থেকে পি এ কিউ এটা হলো এর একটি চাপ। এখন আমরা ধরব ব্যাসার্ধ ও এ, এইখান থেকে এই দিকে একটা ব্যাসার্ধ নিলাম। এই ব্যাসার্ধটা এই পি কিউ জ্যাকে, এটা যোগ করলে একটা জ্যা হয়েছে, এই জ্যাকে এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সুতরাং এটি মানে হচ্ছে এই ও এ ব্যাসার্ধ। এই ও এ ব্যাসার্ধ এই যে চাপ পি এ কিউ, এই চাপকেও এ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমরা যদি পি বিন্দুতে পিটি একটা স্পর্শক আঁকি এবং কিউ বিন্দুতে কিউটি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকদ্বয় ও একে বর্ধিত করি, তাহলে তিনটে রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটা হলো আমাদের টি বিন্দু। চিত্রটাকে আমরা আবার এইখানে নিয়ে আসলাম। এখন আমরা এই যে এখানে এ ও পি, এই একটা কোণ হয়েছে, এই কোণটাকে আমরা ধরে নিলাম এক্স রেডিয়ান। এক্স রেডিয়ান। এখন আমাদের সর্বপ্রথমে হচ্ছে এই পি কিউ জ্যা, এটা একটা সরল রেখা, এই এটা হবে এই চাপ পি এ কিউ চাপের থেকে ছোট, এবং পি এ কিউ চাপটা এই পিটি প্লাস কিউটি এদের সমষ্টি অপেক্ষা ছোট হবে। তার মানে পি কিউ ইজ লেস দেন চাপ পি এ কিউ ইজ লেস দেন পিটি প্লাস কিউটি। এখন প্রত্যেকটা পার্টকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, মানে যদি অর্ধেক নেই, তাহলে পি কিউ এর অর্ধেক হচ্ছে পি এন। তাহলে আমরা লিখতে পারি পি এন ইজ লেস দেন এই পি এ কিউ চাপের অর্ধেক হচ্ছে পি এ চাপ। তাহলে চাপ পি এ ইজ লেস দেন এইটা এবং এইটার অর্ধেক, যে কোনো একটা আমরা পিটি নিলাম। এটা প্রত্যেক পার্ট থেকে আমরা অর্ধেক নিয়েছি, সেটা এখানে নোট আকারে দেওয়া আছে। এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা মার্কিং করলাম। এখন আমরা জানি যে সাইন এক্স সমান হলো লম্ব বাই অতিভুজ। এখন এই যে পি ও এন, এই ত্রিভুজটা, এই হলো আমাদের কোণ। তাহলে এই সাইন এক্স সমান লম্ব পি এন ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ ওপি। তাহলে এখন অতিভুজ ওপি, এখন ওপিটা আবার এই বৃত্তের একটা ব্যাসার্ধ,
যেহেতু আমরা বলছি এটা একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, কাজেই ওপি সমান 1। যেহেতু ওপি সমান 1, কাজেই সাইন এক্সের মানও আসলে পিএন এর সমান। আবার আমরা বলছি শুরুতেই এক্স হলো একটা রেডিয়ান কোণ, তাহলে এক্স রেডিয়ান হবে হলো এই চাপ ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ, মানে চাপ এপি বা পিএ ডিভাইডেড বাই ব্যাসার্ধ ওপি বা ওএ যাই বলি না কেন, সেই ওপি এর মান যেহেতু 1, কাজেই এক্স সমান চাপ পিএ। এখন আমরা ত্রিভুজ বিবেচনা করব ওপিটি। এই ত্রিভুজটার মধ্যে এইটা হলো আমাদের কোণ, এই ওপি হলো এখানে ভূমি, আর পিটি হলো লম্ব। তাহলে আমরা জানি যে টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে এইখানে এই এক্স, টেন এক্স সমান লম্ব পিটি ডিভাইডেড বাই ভূমি ওপি। এখন যেহেতু ওপি এর মান 1, কাজেই টেন এক্স সমান পিটি। কাজেই এই 1 নম্বর সমীকরণে আমরা পিএন এর মান বসাই। পিএন হলো সাইন এক্স, এটার পরিবর্তে সাইন এক্স হবে, আর চাপ পিএ সমান এক্স, এখানে এক্স বসবে, আর এই পিটি সমান হলো টেন এক্স। কাজেই এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি সাইন এক্স ইজ লেস দেন এক্স ইজ লেস দেন টেন এক্স। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে মার্কিং করলাম। এখন আমরা উভয় পক্ষকে 2 নম্বরের প্রত্যেকটা পার্টকে সাইন এক্স দ্বারা ভাগ করব। তাহলে সাইন এক্স বাই সাইন এক্স সমান 1, লেস দেন এক্স বাই সাইন এক্স লেস দেন টেন এক্স বাই সাইন এক্স। এখন এই যে টেন এক্স বাই সাইন এক্স, এইটাকে টেন এক্স সমান হলো সাইন এক্স বাই কজ এক্স গুণন এই সাইন এক্সটা হয়ে যাবে 1 বাই সাইন এক্স। তাহলে সাইন এক্স কাটা যায়, থাকবে 1 বাই কজ এক্স। তার মানে এই লাইন থেকে লিখতে পারি 1 লেস দেন অর ইকুয়াল এক্স বাই সাইন এক্স লেস দেন অর ইকুয়াল লেস দেন 1 বাই কজ এক্স। এখন আমরা যদি হর এবং লবকে ঘুরে দেই, তাহলে এইটার দিকও চেঞ্জ হয়ে যাবে। 1 এর নিচে 1 আছে, কাজে এটা 1ই থাকবে, এটা লেস দেন না হয়ে হবে গ্রেটার দেন সাইন এক্স বাই এক্স, এটাও গ্রেটার দেন হয়ে কজ এক্স বাই 1 মানে কজ এক্স। তাহলে এই লাইনটা আমরা সর্বশেষ পাইলাম। পরের স্লাইডে এটাকে আমরা ঘুরায় লিখব। প্রথমে চিত্রটা নিয়ে আসি। আমাদের ওই আগের স্লাইডে শেষ লাইনটা ছিল 1 ইজ গ্রেটার দেন সাইন এক্স বাই এক্স ইজ গ্রেটার দেন কজ এক্স। সেটাকে যদি আমরা ঘুরায় লিখি তাহলে হবে কজ এক্স ইজ লেস দেন সাইন এক্স বাই এক্স ইজ লেস দেন 1। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন আমরা জানি যে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো কাজেই এক্স এর মান 0-র দিকে অগ্রসর হওয়া মানেই হলো কজ এক্স এর মান 1 এর দিকে অগ্রসর হওয়া। কাজেই এক্স টেন্ডস টু 0 যদি হয়, তাহলে কজ এক্স টেন্ডস টু 1 হবে। তার মানে আমার এই অংশটার মান, এটা এইখানে বলা আছে 1 এর থেকে ছোট, আর এই পাশে আবার কজ এক্স এর মান 1 এর খুবই কাছাকাছি একটা সংখ্যা। তার মানে 3 অসমতার ডাইন পক্ষের মান হলো 1 এবং বাম পক্ষ 1 এর খুবই নিকটবর্তী একটি সংখ্যা। তো কাজেই এই সাইন এক্স বাই এক্স এর মান 1 এবং অন্য একটি সংখ্যা যা 1 এর খুবই কাছাকাছি, এই দুইয়ের মধ্যে অবস্থান করবে। তার মানে আমরা বলতে পারি যে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 ডিভাইডেড বাই সাইন এক্স বাই এক্স সমান 1। এটাই হলো আমাদের প্রমাণ। তাহলে আমাদের এ এর প্রমাণ সম্পন্ন হয়ে গেল। এখন বি প্রমাণ করার জন্য আমাদের এ এর 2 নম্বর সমীকরণ যেখানে আসছে ওই পর্যন্ত আমাদের করতে হবে। তারপরে এই যে অংশটুকু করতে হবে সেটা আমরা এখন দেখাচ্ছি।
এখানে বি প্রমাণ করবার জন্য আমরা বলছি যে এ এর প্রমাণে 2 নং সমীকরণটি ছিল এই রকম, sin x ইজ লেস দেন এক্স ইজ লেস দেন tan x। এইটা ছিল 2 নম্বর সমীকরণ। এই পর্যন্ত আমাদের করতে হবে। এখন tan x দ্বারা আমরা প্রত্যেকটা পার্টকে ভাগ করব। এই সমীকরণটাকে আমরা কি করব, tan x দ্বারা ভাগ করব। tan x দ্বারা যদি ভাগ করি তার মানে sin x বাই tan x, তার মানে sin x গুণন 1 বাই tan x, তার মানে sin x গুণন cot x, আর cot x এর মান হলো cos x বাই sin x। তাহলে ওই sin x কাটা যায়, শুধু cos x থাকবে। লেস দেন x বাই tan x, লেস দেন tan x দ্বারা এটাকে ভাগ করলে হয় 1। এখন আগের মতোই x এর মান টেন্স টু 0 হইলে cos x এর মান টেন্স টু 1 হবে। কাজেই এই যে সমীকরণটা, এই সমীকরণের ডাইন দিকে আছে 1, বাম দিকে আছে 1 এর খুব কাছাকাছি একটি সংখ্যা। অতএব x বাই tan x এর মান এই 1 এবং অন্য একটি সংখ্যা যা 1 এর খুবই কাছাকাছি, এই দুইয়ের মধ্যে অবস্থিত। তার মানে লিমিট অফ x টেন্স টু 0 x বাই tan x সমান 1। এটা হলো আমাদের দ্বিতীয় অংশের প্রমাণ। এই দুইটাকেই আমরা এই অধ্যায়ের সমস্যাগুলোর সমাধানের জন্য সূত্র হিসেবে ব্যবহার করব। এখন আমাদের আরও দুইটা অনুসিদ্ধান্ত আছে। আমরা যে প্রমাণ করলাম লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x সমান 1, তাকে যদি উল্টে এইভাবে লিখি সেটাও হবে লিমিট অফ x টেন্স টু 0 x বাই sin x সমান 1। এই ফরম্যাটে থাকলেও তার মান 1 হবে। আবার এটাকেও যদি আমরা উল্টে লিখি তাও 1 হবে। অর্থাৎ অনুসিদ্ধান্ত 2 এ আছে লিমিট অফ x টেন্স টু 0 tan x বাই x হইলেও এর মানও 1 হবে। তাহলে এই দুইটাকেও আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। এখন আমরা এই অধ্যায়ের জন্য বেশ কিছু ধারা আমাদের মনে রাখতে হবে। সেগুলো আমাদের গণিতের অন্যান্য অধ্যায়ে আলোচনায় আসবে। এখন আমরা কয়েকটা বিষয় এখানে উল্লেখ করব, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমেই যেটা আছে সেটা হলো ই পাওয়ার এক্স এর ধারা। এটা আপাতত এইটুকুই শুধু আমরা মনে রাখব। ই পাওয়ার এক্স সমান হলো 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। এইভাবে এই ধারা অনন্তকাল চলতে থাকবে, এর কোনো শেষ নাই। তারপরে আরেকটা আছে হলো লন 1 প্লাস এক্স। লন 1 প্লাস এক্সকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এক্স পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5। এইভাবে এটা চলতে থাকবে অনন্তকাল ধরে, এর কোনো শেষ নাই। আরেকটা ধারা আমাদেরকে মনে রাখতে হবে, এটাকে আমরা দ্বিপদী ধারা বলতে পারি। এখানে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান হবে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n into n minus 1 into n minus 2 divided by factorial 3 into x cube plus n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by factorial 4, তার সাথে x পাওয়ার 4 গুণ অবস্থায় আছে। এইভাবে প্লাস আপ টু ইনফিনিটি, মানে এটাও অসীম পর্যন্ত বিস্তৃত। এখন
এই যে ফ্যাক্টোরিয়াল 1 2 3 ফ্যাক্টোরিয়াল n এইসব কি জিনিস আমাদের একটু সাম্যক ধারণা নেই। যেমন আমরা একটু উদাহরণ লিখছি এখানে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তার সবগুলোর গুণফল, তার মানে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। এখন যদি আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল 4 বলি তাহলে এটা 1 থেকে এই পর্যন্ত হবে, চারটা সংখ্যার গুণফল। ফ্যাক্টোরিয়াল 6 বললে এখানে 1 থেকে 6 পর্যন্ত, মানে এর সাথে আরও একটা গুণন 6 হবে। তো এখন যদি এটাকে n হয় তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে তাদের প্রত্যেকটার গুণফল, তার মানে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 এইভাবে ডট 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 লাস্টে n, তার আগেরটা হলো n এর থেকে 1 কম মানে n মাইনাস 1। তো এই হলো আমাদের এ পর্যন্ত মোটামুটি এই সব বিষয়গুলো মনে রাখলেই হবে। এছাড়াও যদি কোনো ধারা বা অন্য কোনো সূত্র আমাদের প্রয়োজন হয় আমরা সেই সমস্যার সমাধানের জন্য সেটার আলোচনা তখন করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা প্রমাণ করব। সেই প্রমাণটি হচ্ছে, বলছে যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু a, একটা ভগ্নাংশ আছে, উপরে x পাওয়ার n মাইনাস a পাওয়ার n, নিচে হলো x মাইনাস a, এইটার মান হবে n ইন্টু a পাওয়ার n মাইনাস 1, যেখানে n একটি মূলদ সংখ্যা এবং a ইজ গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আমাদের এইটা প্রমাণ আমরা করব। প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরে নিব x এর মান x সমান a প্লাস এইচ, তার মানে x যেহেতু টেন্ডস টু a, তার মানে x a এর খুব কাছাকাছি, বাট এর থেকে ছোট অথবা বড় যে কোনো সংখ্যা হইতে পারে। তো x যদি a এর থেকে ছোট হয় তাহলে এইচ হবে নেগেটিভ, আর x যদি a এর থেকে বড় হয় তাহলে এইচ হবে পজিটিভ। তো এইটা আমরা ধরে নিলাম। এখন x টেন্ডস টু a হওয়া মানেই হলো h টেন্ডস টু 0, মানে xটা যত a এর সমান হইতে থাকবে h এর মান ততই কমতে থাকবে, মানে একদম শূন্যের দিকে ধাবিত হবে। তাহলে এইগুলো লিমিটগুলো আমরা এই লিমিটের উপর আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে x এর জায়গায় হবে আমাদের a প্লাস এইচ, আর এই যে x টেন্ডস টু a এটার মানে হলো h টেন্ডস টু 0 হয়ে যাবে। তার মানে এই লিমিট অফ x টেন্ডস টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হয়ে যাবে। কনভার্ট করলে হবে লিমিট অফ h টেন্ডস টু 0, x এর জায়গায় হবে a প্লাস এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস a পাওয়ার n, আর এই যে নিচে x তার পরিবর্তে হবে a প্লাস এইচ মাইনাস a। এখন এই a আর এই a কাটা যাবে, থাকবে লিমিট অফ h টেন্ডস টু 0, এই 1/h ব্র্যাকেটের নিয়ে আসলাম থার্ড ব্র্যাকেটের বাইরে, ভিতরে a প্লাস এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস এই a পাওয়ার n, এদেরকে আমরা রাখলাম। এখন আমরা যেটা করব, এই যে এই দুইটার মধ্যে থেকে যদি a কমন নেই তাহলে এখানে হবে 1 প্লাস এখানে হবে h/a। এখন এই যে পাওয়ার n এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে দিলাম মাইনাস a পাওয়ার n। এখন n কে যদি প্রয়োগ করি তাহলে এইটা হয়ে যাবে a পাওয়ার n, আর এই অংশের উপর পাওয়ার হবে n মাইনাস a পাওয়ার n। এখন প্রত্যেকটা পার্টে a পাওয়ার n আছে, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি কমন নিয়ে। তার মানে লিমিট h টেন্ডস টু 0, এইখানে 1 এর পরিবর্তে কমন হয়ে আসলো a পাওয়ার n বাই h, এখানে শুধু এইটা থাকবে মাইনাস এখানে 1।
তার মানে লিমিট অফ এক্স টেন্ডস টু এ, উপরে এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান লিমিট অফ এইচ টেন্ডস টু জিরো এ পাওয়ার এন বাই এইচ 1 প্লাস এইচ বাই এ পাওয়ার এন মাইনাস 1। এখন এইটাকে আমরা বিস্তার করব। আমরা যে আগের স্লাইডে কতগুলো ধারা দেখেছিলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, সেই ধারাটি এখানে প্রয়োগ করব আমরা। এখানে এক্স মানেই হচ্ছে এ প্লাস এইচ বাই এ। মানে লিমিট অফ এ পাওয়ার এন বাই এইচ, এটাকে বিস্তার করলে হয় 1 প্লাস এন এন এই এন ইন্টু এইটা এক্স, মানে এন এক্স মানে এইচ বাই এ, প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এইটা যা আছে তার স্কোয়ার হবে। তারপরে এন ইন্টু এন মাইনাস 1 টু এন মাইনাস 3 বাই ফ্যাক্টরিয়াল 3 এইচ বাই এর হোল কিউব হলে এটা হয়, এবং এটা প্লাস চলতেই থাকবে, এই ধারার শেষ নাই। এবং লাস্টে এই যে মাইনাস 1 আছে সেইটা হলো এখানে মাইনাস 1। এখন এই মাইনাস 1 আর এই 1 কাটাকাটি যায়, তাহলে এই দুইটা পদ ছাড়া মাঝের সবগুলো পদ এর মধ্যে বিদ্যমান থাকবে। এখন প্রত্যেকটার মধ্যেই এন এবং এইচ বাই এ এই অংশটুকু আছে, তাহলে এটাকে আমরা এই সবগুলোর মধ্যে থেকে কমন নিতে পারি। এটা কোন সূত্র প্রয়োগ হয়েছে, যে আমরা অনেকগুলো ধারা দেখেছিলাম, তার মধ্যে এই ধারাটি আমরা এখানে এই অংশটুকুর জন্য এখানে প্রয়োগ করেছি, সেটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি কমন নিলাম, এন ইন্টু এইচ বাই এ, সেটা কমন নিলে এটা বাইরে আসলো, তাহলে এখানে হবে 1। এখানে এই এন আর এখানে এইচ বাই এ কমন গেছে, থাকবে হলো এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। একটা এইচ বাই 2 কমন গেলে আর একটা এইচ বাই 2 এখানে থাকবে। এইখানে এন আর এইচ বাই 2 কমন গেছে, থাকবে এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, নিচে ফ্যাক্টোরিয়াল 3ও থাকবে। এইচ বাই 2 কমন গেলে এখানে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, এবং এই ধারাবাহিকতা ক্রমে এগুলো চলতেই থাকবে। এখন এখান থেকে আমাদের এই এইচ এবং এই এইচ কাটা যায়, এই এন চলে আসলো এখানে। এখানে এ পাওয়ার এন বাই এ কে আমরা লিখতে পারি এ পাওয়ার এন মাইনাস 1, ব্র্যাকেটের ভিতরে যেমনটাই ছিল তেমনটাই আছে। এখন আমরা যেখানে এইচ আছে তার পরিবর্তে 0 বসাবো, তাহলে এখানে কোনো এইচ নাই, এগুলো ধ্রুবপদ যেমন আছে তেমনই বসলো, এন ইন্টু এ পাওয়ার এন মাইনাস 1। এই 1টা বসবে সরাসরি, এখানে আর কোনো কিছু নাই। এখন এই জায়গায় এইচ আছে, কাজে এর মান যদি 0 বসাই তাহলে এই সম্পূর্ণ অংশটাই 0 হয়ে যায়, সেই 0। এখানেও যদি এইচের পরিবর্তে 0 বসাই তাহলে এই সম্পূর্ণ অংশই 0 হয়ে যায়। তারপরেরটায় এইচ কিউব থাকবে, কাজেই তারপরেরটাও 0, তারপরেরটা এইচ পাওয়ার 4 থাকবে, মানে তারপরেরটাও 0। এইভাবে বাকি সবগুলো পদের মানই 0 হয়ে যাবে, শুধু এই 1টা আছে। তার মানে এই 1 দ্বারা যদি একে গুণ করি তাহলে এর মান হবে আমাদের n ইন্টু এ পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু এ, এক্স পাওয়ার n মাইনাস এ পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান n ইন্টু এ পাওয়ার n মাইনাস 1। এটাকেও আমরা এই অধ্যায়ের প্রশ্নমালার অঙ্কগুলো করবার সময় সূত্র হিসাবে ব্যবহার করব। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ দিব। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হব। ওই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এবং আজকের এই লেসনটি মনোযোগ দিয়ে উপভোগ করবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই লেসনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।